ক্লাস 12-এর সকল শিক্ষার্থীদের রাবণ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে ক্লাস 12-এর ভূগোলের ক্ষয়চক্রের চ্যাপ্টারে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি, যেগুলো তোমাদের 2021 সালের পরীক্ষার ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য এবং সম্ভাব্য। তা প্রথমে আলোচনা করছি ক্ষয়চক্রের প্রথম কোশ্চেনটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার আগে বলে রাখি, যাদের ভালো লাগবে তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তাহলে পরবর্তী নোটিফিকেশানগুলো তো অবশ্যই তোমাদের মধ্যে পৌঁছে যাবে আর তোমরা তার দ্বারা উপকৃত হবে। তা যাক, আলোচনা করা হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো, বা পুনর্যৌবন লাভের ফলাফলগুলো আলোচনা করো। দেখো, পুনর্যৌবন একটা ক্ষয়চক্রের একটা অন্যতম পর্যায়, অর্থাৎ পুনরায় যৌবন লাভ করা। নদীর পুনর্যৌবন লাভ স্বাভাবিক ক্ষয়চক্রের এক বৈচিত্র্যময় পর্যায়। দেখো, পূর্বে পর্যায়িত ও সুষম ঢাল পুনর্যৌবন লাভের ফলে অপর্যায়িত হলে নদীর গতিপথ বরাবর বিভিন্ন প্রকার ভূমিরূপ গড়ে ওঠে। অর্থাৎ পুনর্যৌবন লাভের ফলে ক্ষয়চক্রটা আরও ত্বরান্বিত হয়, অর্থাৎ এগিয়ে চলে, যার ফলে বিভিন্ন রকমের ভূমিরূপ গড়ে ওঠে। এই ভূমিরূপগুলো কী কী? তার নিক পয়েন্ট, ঝুলন্ত উপত্যকা, জলপ্রপাত, উপত্যকার মধ্যে উপত্যকা, নদী মঞ্চ। এই কোটা হচ্ছে পুনর্যৌবন লাভের ফলে ভূমিরূপ। এইবার তোমরা সেগুলো ডিসকাস করবে, একটা একটা করে ভাঙবে, সুন্দর করে লিখবে, ছবি দেবে। দেখো, নিক পয়েন্ট, প্রথম হচ্ছে নিক পয়েন্ট। নদীর পুনর্যৌবন লাভের ফলে এক গুরুত্বপূর্ণ বৈচিত্র্যময় ভূমিরূপ হচ্ছে নিক পয়েন্ট। এটা কিভাবে সৃষ্টি হয় না, নদীর পুনর্যৌবন লাভের কারণে দৈর্ঘ্য বরাবর গতিপথে ঊর্ধ্ব উপত্যকার মৃদু ঢালের সাথে নতুন সৃষ্ট নিম্ন উপত্যকার নতুন খাঁজ ঢাল এর যে বিন্দু সংযোগ ঘটে, নদীবক্ষ উঁচু হয়ে থাকে, তাকে নিক পয়েন্ট বলে। অর্থাৎ পুনর্যৌবন লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর উচ্চ উপত্যকা যেটা আগে সৃষ্টি হয়েছিল এবং পুনর্যৌবন লাভের ফলে যেটা নতুনভাবে নিম্ন উপত্যকার সৃষ্টি হলো, তাহলে উচ্চ উপত্যকা এবং নিম্ন উপত্যকা যে খাঁজ বরাবর ঢালে মিলিত হয়েছে, তখন তাকে আমরা বলি নিক পয়েন্ট। নিক পয়েন্টে দেখো জলপ্রপাত গড়ে ওঠে, তবে মস্তক দিকের ক্ষয়ের ফলে নিক বিন্দুটি জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে পিছিয়ে গিয়ে এক সময় কী হয়ে যায়? নিশ্চিহ্ন হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা কি? দেখো, ঝুলন্ত মানে ঝুলে থাকা উপত্যকা। নদীর পুনর্যৌবন লাভের ফলে ঝুলে থাকা উপত্যকা, এটা স্বাভাবিক ক্ষয়চক্রের একটা অন্যতম ভূমিরূপ। সেটা কিভাবে সৃষ্টি হয় না, স্বাভাবিক ক্ষয়চক্রে নদীর পুনর্যৌবন লাভের ফলে নদীর গতিপথে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয়। কিভাবে না, মহীভাবক আলোড়নের ফলে পুনরুত্থিত ভূভাগ নদীর গতিপথে আড়াআড়ি চ্যুতি ঘটায়। চ্যুতি ফলে নদীর উপত্যকার মস্তক দিকের অংশটা নিম্ন উপত্যকায় ঝুলে থাকে। এরূপ ভূমিরূপকে বলে ঝুলন্ত উপত্যকা। দেখো, মহীভাবক আলোড়ন কিভাবে ঘটে? উল্লম্ব বরাবর ঘটে। এইবার এই আলোড়নের ফলে নদীর গতিপথে আড়াআড়ি কী হয় না, চ্যুতির সৃষ্টি হয়, যার জন্য নদীর উপত্যকা মস্তক অংশটা নিম্ন উপত্যকাটা থেকে আরও উঁচু হয়ে যায়, নিম্ন উপত্যকাটা বসে যায়, মনে হচ্ছে যেন একটার সঙ্গে একটা ঝুলে থাকে। এরকম ভূমিরূপকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা থেকে দেখো জলপ্রপাতের সৃষ্টি হয়। তারপরে আসছি জলপ্রপাত। আচ্ছা, জলপ্রপাতটা কি? জল পড়া, তাকেই বলা হয় জলপ্রপাত। এইটাই সম্পূর্ণ এটা আক্ষরিক অর্থ, কিন্তু এর তাৎপর্যগত অর্থ দেখো, নদী প্রবাহিত হয় কেন না, নদীর জল তার সমোচ্চশীলতার ধর্ম পায় না, তাই নদী প্রবাহিত হয়। এইবার সমোচ্চশীলতার ধর্মটা যখন আরও পরিবর্তন ঘটে, তখন নদী উপর থেকে নিচে পতিত হয়, যার ফলে জলপ্রপাতের সৃষ্টি হয়। সেটা কিভাবে না, স্বাভাবিক ক্ষয়চক্রের পুনর্যৌবন লাভের ফলে গড়ে ওঠা নিক বিন্দু এবং ঝুলন্ত উপত্যকার মধ্যে দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয়, তাহলে কী হয়? নদীর জলতলের পার্থক্য ঘটে, তখন নদী কী হয়? উপর থেকে নিচে পতিত হয়, যার ফলে জলপ্রপাতের সৃষ্টি হয়। যেমন কাঞ্চি নদীতে দশম জলপ্রপাত, সুবর্ণরেখা নদীতে হুড্রু জলপ্রপাত, বড়ুগঙ্গা ও গঙ্গা নদীর মিলনস্থলে জনা জলপ্রপাত এইরকম জলপ্রপাতের উদাহরণ। এরপর উপত্যকার মধ্যে উপত্যকা। দেখো, স্বাভাবিক ক্ষয়চক্রে যৌবন পর্যায়ে
পুনর্জীবন লাভের ফলে একটা উপত্যকা হচ্ছে, একটা ভূমিরূপ হচ্ছে উপত্যকার মধ্যে উপত্যকা। সেটা কিভাবে গড়ে ওঠে? না স্বাভাবিক ক্ষয়চক্রের পুনর্জীবন লাভের ফলে উপত্যকার মধ্যে উপত্যকা গড়ে ওঠে কীভাবে? না পূর্বতন প্রশস্ত উপত্যকার মধ্যে উচ্চ ও নিম্ন প্রবাহের ফলে ভূপ্রকৃতির অসংগত ক্ষয় লক্ষ্য করা যায়। অর্থাৎ যেটা উপত্যকা ছিল, পুনর্জীবন লাভের ফলে আরও সেই উপত্যকাটা গভীর হয়ে নতুন একটা উপত্যকার সৃষ্টি হলো। অর্থাৎ নতুন সংকীর্ণ একটা উপত্যকার সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলি উপত্যকার মধ্যে উপত্যকা। বোঝা গেল? ফের বলছি, পুনর্জীবন লাভের ফলে পূর্বতন প্রশস্ত উপত্যকার মধ্যে ঊর্ধ্ব নিম্ন প্রবাহের ফলে ভূপ্রকৃতির অসংগত ক্ষয় লক্ষ্য করা যায়। অর্থাৎ পুরনো উপত্যকাটার মধ্যে একটা অসংগত ক্ষয়ের ফলে আবার একটা নতুন উপত্যকার সৃষ্টি হয়, সংকীর্ণ ঢালু একটা উপত্যকার সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলি কি উপত্যকার মধ্যে উপত্যকা। ক্লিয়ার? এবার আসছি নদী মঞ্চ। স্বাভাবিক ক্ষয়চক্রে বার্ধক্য পর্যায়ে নদী উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহিত পুনর্জীবন লাভপ্রাপ্ত নদীটা উল্লম্বভাবে কেটে বসে যায়। তখন পূর্বেকার যে উপত্যকা পরিত্যক্ত প্লাবনভূমি, দুই পাশে ভিন্ন ভিন্ন আয়তনযুক্ত একাধিক সিঁড়ি বা ধাপ পর্যায়ক্রমে সৃষ্টি হয়। এইরূপ ভূমিরূপ কি বলা হয়? নদী মঞ্চ। নদী মঞ্চকে 5টা ভাগে ভাগ করতে পারি। কি কি? সাদৃশ্য মঞ্চ, বিসাদৃশ্য মঞ্চ, প্রশস্ত মঞ্চ, ক্ষয় ও সঞ্চয়জাত মঞ্চ, আর স্লিপ বা স্লোপ মঞ্চ। এইবার দেখো, এছাড়াও পুনর্জীবন লাভের ফলে কর্তৃত নদী বা উত্থিত সৈকত, সমুদ্র মঞ্চ, সর্বোচ্চ শীর্ষ সমোন্নতি ভূমি প্রভৃতি পুনর্জীবন লাভের ফলে গড়ে ওঠে। ঠিক আছে? এবার আর একটা আসার মতো আলোচনা করছি তোমাদেরকে, 2021 সালে আসার মতোই। স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য কি? পেডিমেন্ট বাজাদার পার্থক্য কি? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের প্রথম অঞ্চলগত পার্থক্য। স্বাভাবিক ক্ষয়চক্র সম্পাদিত হয় আর্দ্র বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে, আর মরু ক্ষয়চক্র সম্পাদিত স্বাভাবিক বলা যায় কি মরু ও শুষ্কতার অঞ্চল, উষ্ণ শুষ্ক মরু জলবায়ুতে। নিয়ন্ত্রক কে কে? স্বাভাবিক ক্ষয়চক্রে আর মরু ক্ষয়চক্রে নিয়ন্ত্রকগত পার্থক্য কি? না স্বাভাবিক ক্ষয়চক্র নিয়ন্ত্রিত হয় প্রবাহমান নদী বা প্রবাহমান জলধারা দ্বারা, আর মরু ক্ষয়চক্র নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? না আবহবিকার, বায়ুপ্রবাহ, পুঞ্জিত ক্ষয় এর দ্বারা। বন্ধুরতা অর্থাৎ উঁচু নিচু, এর কত পার্থক্য কি? না এই ক্ষয়চক্রে প্রথমে ভূমিভাগের বন্ধুরতা কম হয়, অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্রে প্রথমে ভূমিভাগের বন্ধুরতা কম হয়, তারপর যত পরিণত দিক অবস্থায় যাবে ততই ভূমিভাগের বন্ধুরতা সর্বাধিক হয়। আর এর দেখো, মরু ক্ষয়চক্রে প্রথমে ভূমিভাগের বন্ধুরতা সর্বাধিক হয়, কিন্তু যত পরবর্তী পর্যায়গুলির দিকে যাবে ততই আর বন্ধুরতা ক্রমশই কমতে থাকবে। ক্ষয়চক্রের শেষ সীমা কি? না এই ক্ষয়চক্রের শেষ সীমা, অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা ধরা হচ্ছে সমুদ্রতল, সমুদ্র পৃষ্ঠ। আর এর ক্ষয়চক্রের শেষ সীমা ধরা হয় কি? না ক্ষয়চক্রের শেষ সীমা নির্ণয় করা যায় না, তবে ক্ষয়চক্রের শেষ সীমা নির্ণয় করা যায় ভূগর্ভস্থ জলস্তরের উপরিভাগ। ভূমিরূপ কী কী হয়? স্বাভাবিক ক্ষয়চক্রে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়? যেমন গিরিখাত সৃষ্টি হয়, ক্যানিয়ন সৃষ্টি হয়, জলপ্রপাত সৃষ্টি হয়, শৃঙ্খলিত সৃষ্টি হয়, মন্থকূপ সৃষ্টি হয়, নদীবাগ সৃষ্টি হয়, প্লাবনভূমি সৃষ্টি হয়, অশ্বক্ষাকৃতির হ্রদ সৃষ্টি হয়, সমপ্রায় ভূমি সৃষ্টি হয়, মোনাডনক সৃষ্টি হয়। আর এটা কি না এর ফলে কি কি সৃষ্টি হয়? না এই শুষ্কতার ক্ষয়চক্রের ফলে না গৌড়, ইয়ারদাং, ইনসেলবার, যুগান, ধান, পেডিমেন্ট, প্লায়া, বাজাদা, ভেন্ডিভ্যাক, ড্রেইকান্টার এইগুলো সৃষ্টি হয়। তারপর দেখো নদ নদী। স্বাভাবিক ক্ষয়চক্রে প্রথমে অনুগামী নদী ও পরে পরবর্তী নদী ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে, এবং কি হয় না নদীগুলোর হ্রদে, সমুদ্রে বা কোনো বৃহৎ জলাশয়ে মিলিত হয়। আর মরু ক্ষয়চক্রে কেবল অনুগামী নদী সমগ্র ক্ষয়চক্রে ভূমিরূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। মনে থাকে যেন না এই পর্যায়ে নদীগুলি কেন্দ্রীয় প্লায়া হ্রদে মিলিত হয়।
সমপ্রায় ভূমির গঠন কীরকম? না স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ঈষৎ তরঙ্গায়িত পেডিপ্লেন গঠিত হয়, আর মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে পেডিপ্লেন সমপ্রায় ভূমিতে গঠিত হয়। তারপরে পেডিমেন্ট ও বাজাদা এই দুটোর মধ্যে পার্থক্য কী? প্রথমে দেখো সংজ্ঞাগত পার্থক্য। মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার সম্মিলিত ক্ষয়কার্যের ফলে প্রস্তরময় যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলা হয় পেডিমেন্ট, অর্থাৎ পেভমেন্ট থেকে পেডিমেন্ট, পাদদেশীয় অঞ্চল। বাজাদা কি? না পর্বতের উপরিভাগ থেকে পলি বালি নেমে এসে পেডিমেন্টের ঢালের নিচে যে পলল শঙ্কু গঠিত হয় তাকেই বলা হয় বাজাদা, অর্থাৎ অনেকগুলো পলল শঙ্কু মিলিত হয়ে বাজাদা গঠিত হতে পারে। সৃষ্টিকারী শক্তি কী কী? পেডিমেন্ট সৃষ্টিকারী শক্তি হলো আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়। বাজাদার সৃষ্টিকারী শক্তি অর্থাৎ নিয়ন্ত্রকগুলো কী কী? জলধারা, বায়ুতে ছোট ছোট নদী। ঢাল, পেডিমেন্টের ভূমিভাগের বেশি উচ্চ অংশে ঢাল 15 ডিগ্রি, নিম্ন অংশে ঢাল 1 থেকে 70 ডিগ্রি। আর বাজাদার ভূমির ঢাল উচ্চ অংশে 8 থেকে 10 ডিগ্রি, নিম্ন অংশে 0 থেকে 1 ডিগ্রি। গঠন, পেডিমেন্ট গঠিত হয় ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে, আর বাজাদা গঠিত হয় শুধুমাত্র সঞ্চয় কাজের ফলে। অবস্থানটা কীরকম? না পেডিমেন্টের অবস্থান করে বাজাদার উপরে, আর বাজাদা অবস্থান করে পেডিমেন্টের নিচে। এবার দেখো তোমাদের আলোচনা করছি স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমিতে মোনাটনক সৃষ্টি হয় কেন? শুষ্কতার ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। দেখো কেন সৃষ্টি হয়? না স্বাভাবিক ক্ষয়চক্রের একটা বিশিষ্ট ভূমিরূপ হচ্ছে মোনাটনক। এটা কিভাবে সৃষ্টি হয়? না স্বাভাবিক ক্ষয়চক্র বা নদীর ক্ষয়চক্রের সুদীর্ঘ কাল ধরে যৌবন, পরিণত, বার্ধক্য পর্যায়ে নদীর কাজ আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়ের দ্বারা বার্ধক্য অবস্থার শেষে সমগ্র ভূভাগ সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় অবস্থান করে। তখন সমগ্র ভূভাগটা কচ্ছপ পিঠ আছে, সে কচ্ছপের পিঠের মতো উত্তল ঢালযুক্ত বৈচিত্র্যহীন সামান্য ঢেউ খেলানো এক নিচু ভূমির সৃষ্টি হয়। 2 নম্বর কারণটা কি? না ক্ষয়চক্রে বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমিতে নদ নদীর পার্শ্বক্ষয়, পুঞ্জিত ক্ষয়ের দ্বারা জলবিভাজিকার নরম শিলা স্তর দূরীভূত হয়ে যায়, দূরীভূত হয়ে গিয়ে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। তবে ওই অঞ্চলে ক্ষয় প্রতিরোধী কঠিন শিলাগুলি বিক্ষিপ্তভাবে ছোট 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 টিলার আকারে ভূমিরূপে অবস্থান করে। এই টিলাগুলিকে ডেভিস নাম দিয়েছেন মোনাটনক। দেখো মোনাটনক আমাদের ভারতবর্ষেই মোনাটনক রয়েছে, যেমন ছোটনাগপুর মালভূমি অঞ্চলে অযোধ্যা পাহাড়, শুশুনি পাহাড়, মামা ভাগ্নে পাহাড়, পুরুলিয়া পাহাড়, এগুলো কি এক একটা মোনাটনকের উদাহরণ। অর্থাৎ ভূমি বন্ধুর ছিল, বন্ধুর ভূমির উপর দীর্ঘদিন ধরে নদী বৃষ্টিপাত ক্ষয়কার্য করেছে, নরম শিলাগুলো অপসারিত হয়ে গেছে, কঠিন শিলা ক্ষয় প্রতিরোধী হয়ে বিক্ষিপ্তভাবে অবস্থান করেছে। এইভাবে ওই বিক্ষিপ্ত টিলাকৃতি পাহাড়গুলোকেই বলা হয় মোনাটনক। এগুলো এইভাবেই সৃষ্টি হয়। দেখো উষ্ণ মরু বা শুষ্ক অঞ্চলে বায়ুপ্রবাহ, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, জলধারা প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলো একসঙ্গে ক্ষয়কাজের দ্বারা নির্দিষ্ট সময়কালে সমগ্র ভূমিভাগে প্রাথমিক অবস্থা থেকে নির্দিষ্ট ক্রমানুসারে যৌবন পর্যায়, বার্ধক্য পর্যায়ের মধ্যে দিয়ে বিবর্তন ঘটিয়ে বিবর্তন ঘটায়। একেই আমরা বলি শুষ্কতার ক্ষয়চক্র। তাহলে শুষ্কতার ক্ষয়চক্র বলতে কি বোঝায়? না উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে বায়ুপ্রবাহ, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, জলধারা, এই যে প্রাকৃতিক শক্তিগুলো সম্মিলিত ক্ষয়কাজের দ্বারা নির্দিষ্ট সময়কালে ভূভাগের প্রাথমিক অবস্থা থেকে নির্দিষ্ট দিকে ক্রমানুসারে যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায়ের মধ্যে দিয়ে ভূভাগের বিবর্তন ঘটায়। একেই বলা হয় শুষ্কতার ক্ষয়চক্র। শুষ্কতার ক্ষয়চক্রকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? না শুষ্কতার ক্ষয়চক্রকে আমরা 4টে পর্যায়ে ভাগ করতে পারি। কি কি? না প্রারম্ভিক পর্যায়, যৌবন পর্যায়, পরিণত পর্যায় আর বার্ধক্য পর্যায়। প্রারম্ভিক পর্যায়টা কি দেখো? না শুষ্কতার ক্ষয়চক্রের প্রারম্ভিক পর্যায়ে
জলপ্রবাহ জনিত ক্ষয়কার্য শুরু হয়, অর্থাৎ জল প্রবাহিত হয় যার ফলে ক্ষয়কার্য হয়। এই পর্যায়ে কতগুলি বৈশিষ্ট্য আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করতে পারি। বৈশিষ্ট্যগুলো যেন পরীক্ষায় খাতায় সুন্দরভাবে লেখা হয়। দেখো বৈশিষ্ট্যগুলো বলছি, তোমরা ঠিকমতো করে নোট করে নেবে বা তোমরা ঠিকমতো শুনবে। যদি তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি নোট এগুলো এই ইউটিউবের মাধ্যমেই তোমাদেরকে প্রোভাইড করার ব্যবস্থা করে দেবো। না, 1 নম্বর দেখো, ভূমির প্রারম্ভিক উত্থানে ভাঁজ ও চ্যুতি যুক্ত একটি পর্বত বেষ্টিত আবহবিকার সৃষ্টি হয়, যার প্রত্যেকটিতে বিক্ষিপ্ত কয়েকটি ছোট ছোট অনুগামী নদী উৎপন্ন হয়। 2 নম্বর কি না, প্রতিটি অববাহিকায় কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে ওঠে, অর্থাৎ প্লায়াতে বিভিন্ন নদী এসে মিলিত হয়। হ্যাঁ, এবং বিভিন্ন তাদের মধ্যে সংযোগ থাকে না, কোনোটার সঙ্গে কোনোটার সংযোগ থাকে না। প্রতিটি অববাহিকার তলদেশে ক্ষয়ের শেষ সীমারূপে কাজ করে। অতিরিক্ত বাষ্পীভবনের কারণে মরু অঞ্চলে শুষ্ক বাষ্পীভবন হবেই, তার অতিরিক্ত বাষ্পীভবনের কারণে পৃষ্ঠপ্রবাহ কমে যায়, অর্থাৎ জলের পৃষ্ঠপ্রবাহ কমে যায়, যার ফলে নদীগুলো শুকিয়ে যায়, শীর্ণকায় হয়ে যায়। আবার শীতকালে বৃষ্টিপাত বা অস্বাভাবিক বন্যার ফলে অববাহিকার মধ্যভাগে একটি প্লায়ার সৃষ্টি হয়। এই প্রারম্ভিক পর্যায়ে ভূমিরূপের তখন বন্ধুরতা সর্বাধিক হয়। যৌবন পর্যায়ে কি কি ভূমিরূপ গড়ে ওঠে? শুষ্কতার ক্ষয়চক্রে সর্বপ্রথমে যে পর্যায়ে ক্ষয় ও সঞ্চয় কাজে একসঙ্গে চলে, উচ্চভূমিগুলিকে ক্ষয় পেয়ে ক্ষয় পেয়ে যায়, সেগুলো প্লায়া হ্রদকে ভরাট করে তোলে, তাকেই যৌবন পর্যায় বলে। এই পর্যায়ে কতগুলি ভূমিরূপ গড়ে ওঠে। কীরকম না, ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে ক্ষণস্থায়ী বা অল্পস্থায়ী অনুগামী নদী ভি আকৃতির গিরিখাত সৃষ্টি করে। 2 নম্বর কি, এই পর্যায়ে নদীর ক্ষয়িত পদার্থ পর্বতের ঢালে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার পলল শঙ্কু গঠন করে, অর্থাৎ বাজাদার সৃষ্টি করে। যৌবন পর্যায়ে পলল শঙ্কুগুলো কালক্রমে আস্তে আস্তে প্রশস্তের দিকে বৃদ্ধি পেয়ে পরস্পর যুক্ত হয়, যে পাদদেশে বাজাদার সৃষ্টি করে। যৌবন পর্যায়ে পলল শঙ্কুগুলো ওয়াদি গড়ে ওঠে। এছাড়া যৌবন পর্যায়ে প্লায়া হ্রদের সঞ্চয় ঘটে, বায়ুতাড়িত গর্তের সৃষ্টি হয়। বায়ুতাড়িত গর্তের সব থেকে বড় গর্তের সৃষ্টির নাম কি না, মিশরের কাতারা সব থেকে বড়, মনে থাকে যেন। বালিয়ারি জলবিভাজিকার সৃষ্টি হয়, ভূমিভাগের বন্ধুরতা আস্তে আস্তে কমে যায়। তারপর দেখো পরিণত পর্যায়ে, শুষ্কতার ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে কি কি ভূমিরূপ গড়ে ওঠে? শুষ্কতার ক্ষয়চক্রে ভূমিরূপ গড়ে ওঠে বা তার বৈশিষ্ট্যগুলো কি কি দেখো না, শুষ্কতার ক্ষয়চক্রে পরিণত পর্যায়ের পর অতি ধীর গতিতে ক্ষয়চক্রের ক্রম অগ্রসর ঘটে, তাই এই পর্যায়কে পরিণত পর্যায় বলে। পরিণত পর্যায়ে কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, প্রথমে সংজ্ঞা বলবে, তারপর বৈশিষ্ট্যগুলো যেন বলা হয়, তাহলে আরও ভালো হবে। 1 নম্বর কি না, বৃষ্টিপাত ও ভূমির ঢাল আস্তে আস্তে হ্রাস পায়, জলধারার কাছে এসে কমে যায়, বায়ুর কাজ বিস্তার লাভ করলে মরু ক্ষয়চক্রে পরিণত পর্যায় শুরু হয়। তাহলে কীভাবে শুরু হয় বোঝা গেল। 2 নম্বর কি, এই পর্যায়ে বায়ু দ্রুত ক্ষয়কাজের ফলে পর্বতের পশ্চাদপসারণ ঘটে গিয়ে জলবিভাজিকাগুলি তীক্ষ্ণ হয়, অর্থাৎ আস্তে আস্তে ক্ষয়ে যায়, জলবিভাজিকা তীক্ষ্ণ হয়। জলবিভাজিকা কি না, দুটো পার্শ্ববর্তী নদী উপত্যকার মাঝে যে উচ্চ ভূমিভাগ, তখন তাকে বলা হয় জলবিভাজিকা, সেটা তীক্ষ্ণ হয়। এই পর্যায়ে মধ্যবর্তী অববাহিকাগুলি প্রশস্ত হয় এবং উপত্যকা ভরাটের ফলে এরা উচ্চ হতে থাকে। 4 নম্বর কি না, এই পর্যায়ে ভূমিভাগের বন্ধুরতা হ্রাস পায়, পর্বতের পাদদেশে অর্থাৎ নিচু অঞ্চলের ঢালের উঁচু অংশে জল ও বায়ুর ক্ষয় ও সঞ্চয়ের কাজে কী গড়ে ওঠে না, পেডিমেন্ট গড়ে ওঠে। এছাড়া এই পর্যায়ে বাজাদার সৃষ্টি হয়ে প্লায়া হ্রদ ও সমপ্রায় ভূমিতে মিশে যায়, ক্ষয়সীমা গড়ে ওঠে, ডেজার্ট পেডিমেন্টের সৃষ্টি। বার্ধক্য পর্যায়ে দেখো, আগে সংজ্ঞা বলবে, তারপর কীভাবে সৃষ্টি হয় সেটা বলবে, তারপর তার বৈশিষ্ট্যগুলো বলবে, তাহলে আরও ভালো হবে।
শুষ্কতার ক্ষয়চক্রের শেষ পর্যায়ে বায়ুর কাজের দ্বারা ভূভাগ নিচু হয়ে ভৌমজল স্তরকে স্পর্শ করে, দিয়ে বৈচিত্র্যহীন, অর্থাৎ ভৌমজল মানে ভূগর্ভস্থ জলের উপরিস্তরকে স্পর্শ করে, অর্থাৎ বায়ুটা কী করে বালিগুলিকে অপসারিত করে, দিয়ে সেখানে বিশাল গভীর গর্তের সৃষ্টি হয়। গর্তটা তখন ভূভাগে অর্থাৎ ভৌমজলের উপরিস্তরকে স্পর্শ করে, বৈচিত্র্যহীন সমপ্রায় পেডিপ্লেনে পরিণত হয়। এই পর্যায়কে বলা হয় বার্ধক্য পর্যায়, অর্থাৎ পেডিপ্লেন, যে শুষ্কতার ক্ষয়চক্রের দ্বারা যখন পেডিপ্লেনের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় বার্ধক্য পর্যায়। এই পর্যায়ে কী কী বৈশিষ্ট্য রয়েছে না, বায়ু সুদীর্ঘ ক্ষয়কাজের ফলে জলবিভাজিকাগুলি লুপ্ত হয় এবং ইনসেল বার্জ গড়ে ওঠে। ইনসেল বার্জটা কেমন না, মরু অঞ্চলে কঠিন শিলা গঠিত টিলাগুলো বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় পেতে পেতে উল্টানো বাটির মতো যে ভূমি গড়ে ওঠে তখন তাকে বলে ইনসেল বার্জ আরও ক্ষয়প্রাপ্ত হলে তখন তাকে মেসা, তারপর বাটে, আরও ক্ষয় পেয়ে গিয়ে যখন ছোট হয়ে যায় তখন তাকে বলা হয় ক্যাসলকা বীজ, যেন মনে থাকে। এই পর্যায়ে 2 নম্বর কি, এই পর্যায়ে ক্ষয়িত পদার্থ সমূহ অপসারিত হয়, অর্থাৎ এক থেকে অন্যদিকে চলে যায়, পরে মরুভূমিতে পরিণত হয়। এই পর্যায়ে প্রবল বায়ুপ্রবাহ দ্বারা শুষ্ক বালিরাশি দ্বারা তাড়িত হয়ে লোয়েস সমভূমির সৃষ্টি হয়। যেমন পৃথিবীখ্যাত লোয়েস সমভূমি হচ্ছে কি হুয়াংহো নদী লোয়েস সমভূমি। লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত। বায়ু 0.02 থেকে 0.002 ব্যাস বিশিষ্ট বালুকণা যখন বায়ু দ্বারা তাড়িত হয়ে এক স্থান থেকে আর এক স্থানে আসে এবং নিম্ন উপত্যকায় সঞ্চিত হয়, যে বিশাল সমভূমির সৃষ্টি হয় তখন তাকে বলা হয় লোয়েস সমভূমি। যেমন গোবি মরুভূমি থেকে উড়ন্ত বালিরাশি হুয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গড়ে উঠেছে। সেটা কোন পর্যায়ে না, বার্ধক্য পর্যায় সৃষ্টি হয়। এই পর্যায়ে বায়ুর দ্বারা ক্ষয়িত পদার্থ সমূহ সম্পূর্ণরূপে অপসারিত হয়। প্রারম্ভিক মানে প্রথমে হ্রদের পৃষ্ঠতল অনেক নিচু হয়ে স্থায়ী ভৌমজলকে স্পর্শ করে, এইভাবেই ক্ষয়চক্র শেষ হয়। ঠিক আছে, এরপর তোমাদের MCQ, ACQ এই চ্যাপ্টার থেকে আলোচনা করে দেবো।